সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে দর্শক আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা। প্রধানমন্ত্রী বলেছেন সেই প্রতিজ্ঞা পূরণের চ্যালেঞ্জগুলো কোথায় সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com, আছেন নূর খান লিটন, মানবাধিকার কর্মী, এবং আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তিনজনকে স্বাগত জানিয়ে আমি আবারও শুরু করতে চাই এবং জানাতে চাই যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা, এমনটাই প্রধানমন্ত্রী বলেছেন। আমি একটু আলোচনাটা শুরু করতে চাই নূর খান লিটন, আপনাকে দিয়ে আজকে আলোচনাটা শুরু করি। এই যে চ্যালেঞ্জ, মানে দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা, এক ধরনের প্রতিজ্ঞা নিয়েছেন প্রধানমন্ত্রী এবং আমরা এর আগেও দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে দেশকে মানে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই যে চ্যালেঞ্জগুলোর কথা তারা বুঝতে পারছেন এবং প্রতিজ্ঞা করছেন, সেই প্রতিজ্ঞা পূরণে বা পুনর্গঠনের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো আসলেই কি ধরনের চ্যালেঞ্জ বলে আপনি মনে করছেন? নূর খান লিটন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এমন অবস্থায় ছিল বলা যাবে না যেটাকে আমরা ধরতে পারি সুষ্ঠু স্বাভাবিক গণতান্ত্রিক, সেই জায়গাটি আসলে কখনোই সেইভাবে ছিল না। ফলে পুনর্গঠনের ক্ষেত্রে এই জায়গাটা যদি আমরা বলি যে দেশটাকে আজকের জায়গা থেকে আমরা এগিয়ে নিতে চাই, সেইটা আমার মনে হয় অনেক অ্যাপ্রোপ্রিয়েট কথা হবে এই ক্ষেত্রে। একটা জায়গা সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে, সবচেয়ে যে জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্রকে রেসপেক্ট করা, গণতন্ত্রের দিকে যাত্রা করা, এটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ এই সময়ের। কারণ আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, গত আওয়ামী লীগ সরকার আমলে, স্বৈরাচারী সরকার আমলে এমন একটা অবস্থার মধ্য দিয়ে আমাদের দেশ গিয়েছিল, সেটি হচ্ছে এই যে আমরা তিনজন কথা বলছি, আমরা বেরিয়ে যাওয়ার সময় দেখা গেল আমাদের ভিতর থেকে একজনকে উঠিয়ে নিয়ে গেল, যেটি হাবিব ভাইয়ের ক্ষেত্রে হয়েছিল এবং আমি সাক্ষী, এটা আমি সাক্ষী। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমার সাথে আরেকজন যিনি ছিলেন, তিনি তৎকালীন সরকারের একটা দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন মিডিয়ার। তাকে যখন সাংবাদিকরা, আমরা একই গাড়িতে দুইজন যখন ফিরছিলাম ওনাকে নিয়ে যাওয়ার পর, আমি যখন বক্তব্য দিচ্ছিলাম বিভিন্ন পত্রপত্রিকায়, তিনি তার মন্তব্যে বললেন যে আমি গাড়ির ভিতর ছিলাম, কিছুই দেখিনি। অথচ তিনি আমার সাথে ছিলেন, তিনি কথা বলেছেন এবং তিনি দেখেছেন। দুর্ভাগ্যজনক যে এইরকম একটা সময়কাল কিন্তু আমরা পার করে এসেছি। অর্থাৎ তোষামোদের জায়গাটা কোথায়, যে আমার একটা ভাইকে নিয়ে যাচ্ছে এবং তখন নিয়ে যাওয়া মানে তার ফেরত আসতেও পারে নাও পারে, এরকম একটি অবস্থায় ওই ব্যক্তি যিনি সাংবাদিকদের নেতা, তিনি তখন বাসসের সম্ভবত ছিলেন, তিনি অস্বীকার করলেন, তার নিজের চোখকে তিনি অস্বীকার করে ফেললেন। সেরকম একটি সময় কিন্তু আমরা পার করে এসেছি। তার মানে কি? তোষামত করা, সরকারকে বাঁচিয়ে দেওয়া, সরকারের একটা মন্দ কাজকে সমালোচনা করার ক্ষমতা হারিয়ে ফেলা। আজকে যেন সেই জায়গাটিতে আমরা না যাই। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে তো অভিযোগ আসছে। দেখেন, আপনার একটা লোককে মোংলা থেকে উঠিয়ে নিল, মিরাজ শেখকে, এবং 1 মাস প্রায় চলে গেল, এখন পর্যন্ত কোনো খবর নেই। এই বিষয়টি সরকারকে অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে যদি দেশটাকে ভালোর দিকে নিতে চান। কারণ শুরুতেই যদি আপনি বিড়ালকে মানে ইঁদুর না মারতে পারেন, তাহলে কিন্তু আর সুযোগ থাকবে না। আমরা দেখলাম চট্টগ্রামে একজন যুবককে পিটিয়ে হত্যা করে টাঙ্গিয়ে রেখেছে, এই মানে গত 2 সপ্তাহের মধ্যের ঘটনা। এছাড়া তো অনেক ঘটনা ঘটছে। এগুলোকে যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন, প্রথম হচ্ছে মানুষের 2টা চাহিদা, একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখতে চায় মানুষ, আর এটা একটা মানুষের মানে মৌলিক চাহিদার একটা চাহিদা যে মানুষ শান্তি দেখতে চায়। আরেকটা জিনিস হচ্ছে যে মানুষ যে জিনিসগুলি সে গ্রহণ করে, খাবার, শিক্ষা, চিকিৎসা, এই জায়গাগুলিতে একটা ভালো অবস্থায় সে যেতে চায়। মোটা দাগে এইটা। আমাদের দেশের কেউ চায় না যে আমরা প্রতিদিন বিমানে ভ্রমণ করি, আমাদের মোটা কাপড় মোটা ভাতের জায়গাতে কিন্তু আমরা রয়ে গেছি। যদিও আমাদের অনেক চাকচিক্য দেখা যাচ্ছে বাইরে, কিন্তু এখন পর্যন্ত অধিকাংশ মানুষ লড়াই করছে শুধু 4টা খাবার, 3 বেলা খাবার জন্য।
এটাই কিন্তু অধিকাংশ মানুষের লড়াই। আমরা শহরে ওই লড়াইটা স্পষ্টত দেখতে পাই না, কারণ শহরে তো রাস্তায় রাস্তায় টাকা ঘুরে ফিরে বেড়ায়। এখানে নানান পন্থা আছে, আপনার হাট বাজারে চাঁদা তোলা আছে, বালু ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড আছে, তারপরে ফুটপাতে চাঁদাবাজি আছে, এগুলি করে বহু মানুষ বহুভাবে, তারপর সুপারিশের ব্যবসা আছে, এইসব নানান কাজ করে মানুষ টিকে থাকতে পারে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে, আগেও যে জিনিসটা শুনেছি বা কিছু কিছু আন্দাজ করেছি, এখনো শুনতে পাই, আন্দাজ করি, সেটা হচ্ছে এখনো অনেক ক্ষেত্রে সরকারি অনেক কর্মচারী মানে প্রমোশন, নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে একই পদ্ধতি এখন পর্যন্ত আছে। ফলে আমরা যদি আশা করতে চাই যে ভালোর দিকে যাব বা পুনর্গঠন, যেটাই প্রধানমন্ত্রী বলেন না কেন, সেইটা করতে গেলে প্রধানমন্ত্রীর আশপাশে এই ধরনের লোক যদি থাকে আমরা আস্থা পাই। আমি সামনের উপর বলছি, এটা এক ধরনের ইয়ে হতে পারে, কিন্তু তারপরও মানে বলার সুযোগটা আমি ছাড়তে চাইনি। কিন্তু ক্যামেরার ফ্রেমে যা দেখছি, টিভি ক্যামেরার ফ্রেমে, এইটাতে আমরা হতাশ। এখন পর্যন্ত বলতে পারছি না যে এই সেট দিয়ে তিনি আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সুতরাং এই জায়গাটিতে ওনাকে ভাবতে হবে, ওনাকে আসলে আরো দূরদর্শী হতে হবে। এবং আমাদের নেতৃত্বটা, আমি বলি না যে 3 মাসের ভিতর উনি একেবারে স্বর্গে নিয়ে যাবেন আমাকে, আমি সেটা আশাও করি না, কিন্তু ওনার প্রতিটি পদক্ষেপ কিন্তু আমরা খেয়াল করছি। এবং সেই পদক্ষেপ যদি আমার আকাঙ্ক্ষা অনুযায়ী হয়, তাহলে তো নির্দ্বিধায় প্রতিদিন তার গুণগান গাইব। আর যদি সেটি না হয়, তাহলে প্রতিদিন যেভাবে আগে সমালোচনা করেছি এখনো সমালোচনা করব। এই সমালোচনা বন্ধ করা যাবে না। সমালোচনা চলবেই। এই স্বাধীনতাটুকু বা এই সুযোগটুকু তো আমরা ছাড়বো না নিশ্চয়ই। এই সমালোচনা না থাকলে যে কি হয় সেটা তো আমরা দেখেছি এর আগেই আমাদের সামনে উদাহরণ আছে। আমি সোহরাব হাসান আপনার কাছে চলে যাই। সব শেষে আসলে আমি হাবিবুর রহমান হাবিবের কাছে সব প্রশ্নগুলোর উত্তর চাইবো, এ কারণে আপনার কাছে যেতে চাই। যেমনটা বলছিলেন নূর খান লিটন, তিনি বলছিলেন যে গণতন্ত্রের দিকে যাত্রা করাটাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমরা জানি যে এতগুলো বছর ভোটহীন একটা দেশে গণতন্ত্রের চর্চা করা। আমি একটু যুক্ত করতে চাই, তা না হলে পূর্ণাঙ্গ আসবে না। গণতন্ত্রের পথে যাত্রার ক্ষেত্রে যে জিনিসগুলি এখন দেখতে পাচ্ছি, যেমন দেখেন, আমরা আর মামুরা ইলেকশন করে লাভ আছে বিভিন্ন পেশাজীবী সংগঠনের ভিতর, সেটা আমরা দেখছি। এটি কিন্তু গণতন্ত্রের জন্য চরম হুমকি। এবং পেশাজীবীদেরকে যদি আপনি স্বাধীন স্বাভাবিকভাবে তার কাজ করার সুযোগ না দেন, বিভিন্ন কৌশলে তাকে ট্যাগ দিয়ে বন্ধ করে ফেলতে চান, যেমন আইনজীবীদের ইলেকশন সারা দেশে যেটা হচ্ছে, এটি দুঃখজনক এবং এটি কিন্তু মহা বিপদের সংকেত দিচ্ছে। শুধু কি আইনজীবীদের ইলেকশন নাকি আরো অনেক কিছু আছে? সোহরাব হাসান, আপনি বলুন। আমি আসলে প্রশ্ন আর রাখতে চাই না, আপনি নিশ্চয়ই প্রশ্নের ক্লুটা পেয়ে গেছেন। ধন্যবাদ আপনাকে, সহ আলোচকদের শুভেচ্ছা। লিটন ভাই যেসব কথা বলছেন সব কথার সঙ্গেই একমত, কিন্তু তার সঙ্গে যোগ করার যে বিষয়, আমরা রাষ্ট্র গঠন করতে পারিনি, 72 সাল থেকেই পারিনি। এবং আমরা প্রতিটি সরকারই পূর্ববর্তী সরকারের উপর সব দায় চাপায়। এর অর্থ না যে পূর্ববর্তী সরকারে কোনো দোষ ত্রুটি ছিল না বা নেই, আছে, কিন্তু আপনার সামনে এগোতে হবে। শুধু ছোট্ট একটু উদাহরণ দেই, হামের প্রাদুর্ভাব। বিগত সরকার হামের টিকা আনেনি, টিকা দেওয়া হয়নি, এ কারণে সেটা। কিন্তু যারা আক্রান্ত হচ্ছে এখন, তাদেরকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে, এই দায়িত্ব তো অতীত সরকারের উপর চাপালে হবে না, যে তাদের ঘরে ঘরে। কারণ আমাদের অধিকাংশই যারা শ্রমজীবী, যারা গরিব মানুষ, তারা হয়তো প্রথম 1 দিন 2 দিন 3 দিন 4 দিনই বোঝেই না যেটা হামের জ্বর না অন্য জ্বর। তারা বুঝতে বুঝতে নিউমোনিয়া হয়ে যায়, ওই শিশুর অবস্থা খুবই নাজুক হয়, এরপর হাসপাতালে নিলেও কাজ হয় না। তো এখানে এমন কোনো সরকার, এটি অনেকেই দাবি করেছিলেন যে জরুরি অবস্থা ঘোষণা করে স্বাস্থ্য জরুরি অবস্থা তো ঘোষণা করতে পারত, করে ঘরে ঘরে খোঁজ নেওয়া যে কে আক্রান্ত হচ্ছে বা হচ্ছে না, এই স্বেচ্ছাসেবক পাঠানো যেতে পারত, নতুন অস্থায়ী ভিত্তিতে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা যেতে পারত, কিন্তু এক ধরনের দায় চাপানোর সংস্কৃতিতে চলছে। দ্বিতীয় হচ্ছে যে প্রধানমন্ত্রী যেসব বিষয়ে বলেছেন যে পুনর্গঠন,
অর্থাৎ তিনি চাচ্ছেন যে এই যে সরকারি কর্মসূচিগুলো, সরকারের যে জনবান্ধব কর্মসূচি, জনতুষ্টিমূলক কর্মসূচি, অথবা সরকার যে পরিকল্পনা আছে, প্রধানমন্ত্রী বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এটি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা না আসে। প্রথম কথা হচ্ছে রাজনৈতিক অনৈক্য রেখে কিন্তু এটি করা যাবে না। আওয়ামী লীগের যে 16 বছরের ব্যর্থতার বড় ব্যর্থতা হচ্ছে রাজনৈতিক অনৈক্য। অর্থাৎ দেশের জনসংখ্যার একটা বিরাট অংশ, যদি অর্ধেক ধরি বা অর্ধেকের বেশি বা কম, যাই হোক, তাদেরকে বাদ দিয়ে দেশ চালাতে চেয়েছিল, যে কারণে দমনপীড়ন চালাতে হয়েছে, জেল জুলুম চালাতে হয়েছে, একতরফা নির্বাচন করতে হয়েছে। লিটন ভাই তো বললেন যে পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন, সেখানে কেন সরকার ভয় পাবে? 3 মাস হয়েছে, আগামীকাল 3 মাস পূরণ হবে। এই সরকার তো যাত্রাটা এর চেয়ে ভালো হওয়ার আশা করেছিলাম। দ্বিতীয় হচ্ছে যে সমস্যাটা নিয়ে এখন বিরোধী দলের সাথে বিরোধ, তারা তো একসঙ্গে আন্দোলন করেছে, একসঙ্গে গণ অভ্যুত্থানের সবাই সহযাত্রী ছিলেন, কিন্তু এখন জুলাই সনদ নিয়ে বা গণভোট নিয়ে একদম মুখোমুখি অবস্থানে। আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ এতদিন করা হতো, সেটি কিন্তু এই সরকারের বিরুদ্ধে বিরোধী দল করা শুরু করেছে। আমরা চাই যে এ ব্যাপার, এটা কি সরকার একটা কমিটি করেছিল সংসদে 17 সদস্যের, বিরোধী দল যায়নি। অর্থাৎ তারা কিন্তু এখন ইতিমধ্যে সরকারকে এই বার্তা দিয়েছে যে তাদের দাবি না মানলে তারা রাজপথেই থাকবে। তাহলে ওই যে পুনর্গঠন, সেটা হবে না, পাল্টাপাল্টি। ষড়যন্ত্র কোথায়? বাংলাদেশে এমন কোনো সরকার আসেনি স্বাধীনতার পর থেকে যারা ষড়যন্ত্র খোঁজেনি। ষড়যন্ত্র যদি হয়ে থাকে ভেতরেই হয় বেশি। কারা এই আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী, কারা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজির সাথে যুক্ত, এটা সরকারকে খুঁজে বের করতে হবে, চিহ্নিত করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। আরেকটা হচ্ছে সরকার এবং ক্ষমতাসীন দল, এটা সব ক্ষেত্রেই আলাদা রাখতে হবে। এটা কি সম্ভব হয় কখনো? সম্ভব না হলে গণতন্ত্র হবে না, পুনর্গঠন হবে না। এর আগে হয়েছে? হয়নি বলেই তো এবার তাহলে হবে কিভাবে? এবার হবে। তবে আমরা নতুন বাংলাদেশ চাই, আশা করতে পারি আমরা। এটা এটা আমি কি একটু হাবিবুর রহমান হাবিবের কাছে যাব? এই প্রশ্নটি তার কাছেই হয়তো বা করা দরকার। হাবিবুর রহমান হাবিব, সরকার এবং দল এটি আলাদা হবে, এটি এক ধরনের দাবি ছিল। আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এক ধরনের কিন্তু আশ্বাসও ছিল যে সরকার এবং দল আলাদা হবে, দল আলাদা কাজ করবে, সরকার সরকারের মতো কাজ করবে। কিন্তু আমরা এর আগের সরকারে তো এমনটা কখনোই দেখিনি, তার আগেও দেখিনি, তার আগেও দেখিনি। সরকারে যখন যে দল থাকে তখন সরকার এবং দল মিলেমিশে একাকার হয়ে যায়। এবার বলা হচ্ছে এমনটা হবে না। আপনি কতটুকু আশাবাদী আপনার দল নিয়ে বা আপনার সরকার নিয়ে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভির সামনে দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুইজন সহ আলোচক, আমার অত্যন্ত প্রিয় নূর খান লিটন ভাই এবং সোহরাব হোসেন সাংবাদিক ভাইকে শুভেচ্ছা। আসলে এই সরকারের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন? সরকার গঠন করার 11 দিনের মাথায় যুদ্ধ লাগলো, ইরান আক্রান্ত হলো, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সারা পৃথিবী টালমাটাল হয়ে গেল, তেলের দাম বেড়ে গেল, অস্থির সারা পৃথিবী। কিন্তু বাংলাদেশের দাম বাড়ালো পরে, কিন্তু অন্য দেশের দাম তো আগেই বেড়ে গেছে। এখন মানুষ যখন তার স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, তখন তার কাপড় কেনা, অন্য কিছু তখন তো তার কাজে লাগে না বা চিন্তা করে না। তা আমাদের দেশের মানুষ ধরেন একটা বেকার সমস্যার কিছুটা সমাধান, আমরা কতক্ষণ লাভবান হয়ে, তার চেয়ে বড় কথা আমাদের প্রায় 2 কোটির উপর মানুষ গার্মেন্টস শিল্পে জড়িত। সেই শিল্পের তো হুমকির সম্মুখীন হয়ে গেছে। তারপরে এই যে দাম বাড়ার, ডিজেলের দাম সরকার বাড়াতে হয়েছে একটা পর্যায়ে, অনেকদিন চেষ্টা করেছিল না বাড়ানো, বাড়াতে একবার 35-40% জিনিসের দাম বেড়ে গেছে। দাম বাড়লো 15% সরকার, দাম বাড়ার কথা 10%, ওইটার সাথে সব ওই একটার কারণে তো সব না। আমি একটা গাড়ি চালাচ্ছি, আমার একটা বাস, সেই বাসে আমার আগে ধরেন তেল পাবনা থেকে আনতে সে তেল লাগতে হতো 7,000 টাকা, এখন দাম বাড়ার কারণে আমার তেল লাগতেছে হয়তো 8,000 বা 8,500 টাকা। তাহলে আমার যদি 700 টাকা বাসে ভাড়া হয়ে থাকে, তাহলে সেখানে 750 টাকা হলে কিন্তু যথেষ্ট। আমি বাড়াচ্ছি 900 টাকা প্রত্যেকটা। একটা ডাবের ডাব বাড়ালে আপনি জিজ্ঞাসা করেন, আগে যে 140 টাকা বিক্রি করতো, পরের দিনই 160 টাকা। কেন? তেলের দাম বাড়ছে, পরিবহন খরচ বাড়ছে। ওর আগে 10 টাকা ছিল ওর পরিবহন কস্ট, 2 টাকা বাড়ছে।
না 3 টাকা বাড়ছে, সে বাড়ায় দিল আরো 17 টাকা। সিন্ডিকেট, এই যে সব জায়গাতে এই যে অবস্থাটা এই হয়ে যে আছে, সিন্ডিকেট, এইটা সিন্ডিকেটের কথা এইটা করার হাবিব সুযোগ ভাই পেত না। আরেকটু প্রশ্ন যুক্ত করি, সেটা হলো যে এই সিন্ডিকেটের দোহাই কিন্তু বিগত সরকারগুলো দিয়েছে, বিগত সরকার দিয়েছে, এবং সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না এ ধরনের কথাও কিন্তু আমাদেরকে শুনতে হয়েছে। এই সিন্ডিকেটের বলয় থেকে কি এখনো আমরা বের হতে পারবো না, না? আমরা অবশ্যই বের আসবো, কারণ এইটা তো চলতে পারে না। মানে আমি বললাম যে এই সিচুয়েশনটা পড়তো না যদি হঠাৎ করে ইরান আক্রান্ত না হতো। এটা আমাদের সৃষ্টি না, বিএনপির দেশের সৃষ্টি না। হামের যে ব্যাপারটা, হামের কিন্তু গত বছর বাজেটে কিন্তু ছিল, টাকা ছিল, বিগত সরকার কিন্তু হামের টিকা কিনে নেয়। তারপর এই সরকার ক্ষমতা আসার 1 মাসের মাথায় হাম শুরু হয়ে গেল। এখন সরকার সার্চ করে বিভিন্ন এখন হামের টিকা যথেষ্ট নিয়ে আসছে। এবং সেদিন আমি একটা প্রোগ্রামে ছিলাম, স্বাস্থ্যমন্ত্রী বক্তব্য দিলেন, আমাদের সেই কৃষিবিদ অনুষ্ঠানটা হলো, উনি পরিষ্কার করে বললেন এখন আমাদের হামের টিকা যথেষ্ট পরিমাণ আমরা জোগাড় করেছি এবং পাইপলাইনে আছে। হয়তো আর 5-10 দিনের ভিতরে হামের টিকার অভাবে কোনো শিশু আর মারা যাবে না, এটাই মনে করি। কিন্তু নিউমোনিয়া এবং প্রতি বছর আমাদের 8-10 হাজার 8-9 হাজার শিশু কিন্তু মারা যায় হাম ছাড়াই, হয়তো কলেরা অথবা ডিসেন্ট্রি অথবা নিউমোনিয়া তো প্রচুর ছেলেমেয়েদের মারা যায়, কিন্তু আমরা হিসাবও করি না যে হাম এটার সাথে যোগ আছে, হাম এবং অপুষ্টি, সে কারণে এটা সরকার দায় না। কিন্তু এখন সরকার চেষ্টা করতেছে এখান থেকে বের আসা। আর সিন্ডিকেটের কথা যে কথাটা বললেন, তারেক রহমানের যে প্ল্যান, এই প্ল্যানটা অনেকগুলো যেগুলি উনি শুরু করেছেন এগুলি আমরা কেউ কল্পনাও করি নাই। এই ফ্যামিলি কার্ড বলেন, এই বলবেন কৃষি কার্ড বলেন, এই যে আপনার মসজিদে ইমাম খুদিবদের, গির্জায় পুরোহিতদের, এগুলো চিন্তা করেছি আমরা, সেটা দর্শক করেছি। কিন্তু সবকিছু তো টাকা লাগবে, আলটিমেট টাকা লাগবে করে দেখবেন। টাকা তো আমার দেশে গার্মেন্ট শিল্পের উপর নির্ভর করে, আর বিদেশে যেটা রেমিটেন্স। ওকে হাবিব ভাই, একটা বিরতির সময় হয়েছে, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন রাখি। আপনি বলছেন যে এই যে বিএনপি নির্বাচনী ইশতেহারে যে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড কিংবা কৃষক কার্ডের কথা বলেছিল, সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো পূরণ করা ইতোমধ্যেই শুরু করেছেন প্রধানমন্ত্রী, খাল খনন কর্মসূচি শুরু হয়ে গেছে। তো নির্বাচনী ইশতেহারে যা বলা হয়েছিল সেগুলো পূরণ করা হয়েছে। সেই সাথে কিন্তু নূর খান লিটন অলরেডি এই যে নিয়োগ বাণিজ্য কিংবা ঘুষ দুর্নীতি, এই বিষয়গুলো কিন্তু নিয়ে এসেছেন। এগুলো কি আমরা অস্বীকার করতে পারি? বা তৃণমূলে নেতাকর্মীরা নিয়ন্ত্রণে নাই, এই বিষয়গুলোকে কি আমরা অস্বীকার করতে পারি? কোনো প্রশ্ন রাখবে না? একটা বিরতির পরে এসে এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। দর্শক, একটা বিরতির পরে ফিরে আসছি, দেশ সাম্প্রতিকে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের উপরে আজ আমরা আলোচনা করছি এবং চ্যালেঞ্জগুলো কোথায়, কিভাবে দেশ পুনর্গঠন করা হবে সে বিষয়ে আমাদের যারা আলোচক আছেন তারা তাদের মতামত দিচ্ছেন। আমি একটু আলোচনায় চলে যেতে চাই। সোহরব হাসান, আপনার কাছে একটু জানতে চাই, জবাবদিহিতার সরকার হবে এমনটাই প্রত্যাশা ছিল নির্বাচন পূর্ববর্তী সময়ে, এবং এখন পর্যন্ত সেই প্রত্যাশাই আছে যে সরকার সাধারণ মানুষের কাছে জবাবদিহি করবে। আপনার কি মনে হয়, লক্ষণ দেখে বা বুঝে আপনার কাছে কি মনে হয় যে সরকার জবাবদিহিতার আওতায় থাকবে জনগণের? এই সরকারের বয়স তো মাত্র 3 মাস, আগামীকাল 3 মাস পূরণ হবে। তার আগে অন্তর্বর্তী সরকার, যে একটি বিরাট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হলো, সেখানে জবাবদিহি, স্বচ্ছতা তো আরও বেশি কাম্য ছিল, প্রত্যাশা ছিল। কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের যেসব কর্মকাণ্ড বের হচ্ছে সংবাদ মাধ্যম এবং নানা পরিসরে, তাতে তো মনে হয় ওই সরকারও জবাবদিহি বেশিরভাগ ক্ষেত্রে করতে পারেনি। এই সরকারের শুরুটা তো ভালোই বলবো, অন্তত প্রধানমন্ত্রী যেসব অঙ্গীকার করেছেন, যেসব তার শিষ্টাচার, তার নমনীয়তা, জনসংযোগ, জনগণের সামনে যাওয়া, আজকে প্রধানমন্ত্রীকে সামনে দাঁড় করিয়ে চাঁদপুর কলেজের এক শিক্ষার্থী যে ভাষায় কথা বলেছেন, এটি কিন্তু আমাদের দেশে খুবই, বলবো যে, নতুন। তিনি বলছেন যে আপনার মেয়ে যদি দাবি করতেন, মেয়ের নাম বলে, হ্যাঁ, সেই দাবি কিভাবে নিতেন আর আমাদের দাবি মানবেন না কেন? তারপর প্রধানমন্ত্রী তার মতো জবাব দিয়েছেন। এই যে জনগণের সাথে, তরুণদের সাথে জনসম্পৃক্ততা, এখন একটা প্রশ্ন আসছে যেটি লিটন ভাইও ইঙ্গিত দিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কি তার টিম তাল মিলিয়ে চলতে পারছে? একই তালে কি একই ভাষায় কথা বলছেন? সেটা তো আমরা দেখি মন্ত্রীদের অনেকেই উল্টোপাল্টা বলছেন। এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে
মানুষ দেখতে চায় কি, শুধু উন্নয়ন সরকার করে দেবে সেটাই না, শুধু ফ্যামিলি কার্ড দেবে এটাও না। মানুষ চায় তার নিরাপত্তা, মানুষ চায় তার ন্যূনতম যে বেঁচে থাকার অধিকার সেটা নিশ্চিত হওয়া। তা আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, এটা বলার কোনো সুযোগ নেই। এবং অপরাধী অনেক ক্ষেত্রে পার পেয়ে যাচ্ছে, ধরতে পারছে না, এটি একটি। দ্বিতীয় হচ্ছে, এখন তো দেখলাম যে অন্তর্বর্তী সরকারের সময়, আমরা তো অন্তর্বর্তী সরকারের সময় অনেক উপদেষ্টাও বলতেন যে জঙ্গি এটা হচ্ছে আওয়ামী লীগের সৃষ্টি, কিন্তু এখন তো জঙ্গি ধরা পড়ছে বিভিন্ন নামে, এবং সাবেক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অথবা চাকরিচ্যুত কর্মকর্তারাও এর সাথে জড়িত। এটা তো খুবই আতঙ্কের বিষয়। সুতরাং এই সরকার নিশ্চয়ই এই যে যারা ধরা পড়ছেন, এটি জঙ্গি, বাংলাদেশ জঙ্গিদের দেশ হয়েছে এটা প্রমাণ করার জন্য না, বা এটা সুতরাং এই বিষয়েও করেছে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যে জঙ্গি তৎপরতা যারা চালাচ্ছে তাদের 1-5জনকে ধরলেন মাঠ পর্যায়ে, কিন্তু যে দর্শন, যে রাজনীতি জঙ্গি তৈরি করছে, সেই রাজনীতির বিষয়ে সরকারের অবস্থানটা কি, এটি একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যেটা আগেরবারও বলেছি, বিরোধী দলের সঙ্গে তার সম্পর্ক। ওকে, আমি বিরোধী দলের সাথে সম্পর্ক, এই প্রশ্নটার উত্তর আমি একটু নূর খান লিটন আপনার কাছে নিব। বিরোধী দলের সাথে সরকারের যে সম্পর্ক, সেটা মানে অনেকেই বলেন যে এই ঝগড়া আসলে আপোষের ঝগড়া, খুব একটা যে মন থেকে তারা ঝগড়া করছেন এমনটা না, কিন্তু বারবারই বিরোধী দল রাজপথে চলে যেতে চায়, বারবারই বিরোধী দল রাজপথে গিয়ে তাদের বিভিন্ন মতামত প্রকাশ করতে চায়। তো বিরোধী দলকে একটা সহনশীল পর্যায়ে রাখার জন্য, মানে রাখাটাও তো এক ধরনের চ্যালেঞ্জ, আপনার কি মনে হয় নূর খান লিটন? দেখেন, আমাদের মনস্তাত্ত্বিক জগতে একটা কিন্তু পরিবর্তন আছে। মানে আমরা মনে করি বিরোধী দল মানে সে কোনো ক্ষেত্রেই সমঝোতা করবে না, সে রাস্তায় নামবে, ভাঙচুর করবে, হরতাল ডাকবে, বিক্ষোভ করবে, এটাই বিরোধী দল। কিন্তু গঠনমূলক কাজের সাথে যে বিরোধী দল যুক্ত হবে, এই ধারণাটা আমাদের দীর্ঘদিন ধরে অনুপস্থিত হয়ে গেছে মনোজগতে। ফলে ওই জায়গার থেকে আমরা চিন্তা করছি যে বিরোধী দল মনে হয় নিয়ন্ত্রিত। আমার কাছে এটা কিন্তু মনে হয় না। আমরা কিন্তু নিয়ন্ত্রিত বিরোধী দল দেখেছি। আমরা দেখেছি, যেই সময়ে নিয়ন্ত্রিত বিরোধী দল দেখেছি সেটা ছিল বিরোধী দল না, সেটা ছিল সরকারি এক্সটেন্ডেড অংশ। কিন্তু এখন যেটা দেখছি যে অন্ততপক্ষে বিরোধী দল পার্লামেন্টে তাদের মানে তারা দোষ ত্রুটি, গ্যাপ এগুলি খুঁজছে এবং সেগুলি বলার চেষ্টা করছে, বলছে, এবং দফায় দফায় তারা ওয়ার্কআউটও করছেন, এবং গণতন্ত্রের ভিতর থেকে যেভাবে সমালোচনা করা দরকার, প্রতিবাদ করা দরকার, সেইটা তারা করছেন। এইখানে একটা জায়গায় একটু গ্যাপ আছে, সেটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমরা নির্বাচনের ওই সময়ে শুনেছিলাম বিরোধী দলকে আপনার ওই একটা পদ দিবেন পার্লামেন্টে, ডেপুটি স্পিকার, এবং সরকারের তরফ থেকে এই অফারটা করাও হলো। কিন্তু জানি না কোন কারণে বিরোধী দল এই জায়গাটা নিলেন না। নিয়ে কি করতে পারতেন আর না নিয়ে কি করতে পারবেন, এটা তারা নিশ্চয়ই ভালো করে বিবেচনা করেছেন। তবে আমি যে জিনিসগুলি লক্ষ্য করছি সেটা হচ্ছে বিরোধী দল এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে তারা কিছু বিষয়গুলো তুলে আনছেন, কিন্তু সেই তারা বিষয়গুলো তুলে আনার ক্ষেত্রে এক ধরনের ছাঁকনি ব্যবহার করছেন। যেমন ধরেন 5ই আগস্টের পর আমরা যে জিনিসটা দেখলাম, ঢালাওভাবে মামলা, এটা আমার কাছে খুব আতঙ্ক মনে করছি, আমি গুরুত্ব মনে করছি। ঢালাওভাবে মামলা দিল, কাদের বিরুদ্ধে দিল? আরে ভাই, সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, বিচারপতির বিরুদ্ধে হত্যা মামলা, এই আমলার বিরুদ্ধে হত্যা মামলা, নানান রাজনীতিবিদ, দেখা গেল শিক্ষকের বিরুদ্ধে, মানে ভয়াবহ সব পেশাজীবীর বিরুদ্ধেই মামলা হতে লাগলো। এবং মামলাগুলোর মেরিট যদি আমরা একজন মানবাধিকার কর্মী বা একজন সচেতন নাগরিক হিসেবে চিন্তা করি, দেখা যায় যে এমনও ঘটনা হয়েছে যে একই মানুষ একই দিনে একাধিক জেলায় হত্যাকাণ্ডের মামলায় পড়ে গেছেন, মানে এরকম, মানে কথার কথা এরকম হলো। এবং এই মামলাগুলি যে একটা শেষ পরিণতির দিকে নিয়ে যাওয়া উচিত, তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া, যারা নির্দোষী তাদেরকে চার্জশিট থেকে মামলা থেকে অব্যাহতি দেওয়া, এই কাজটি গত 2 বছরে হয়নি। ধরেন সলিমুল্লাহ এতিমখানা, এখানে একটা বিশাল বিল্ডিং, মানে এক ধরনের কাগজপত্র, মানে এক ধরনের ঘুষ দুর্নীতির মধ্য দিয়ে
একটা চুক্তির মধ্য দিয়ে একটা ডেভেলপার কোম্পানি নিল, 12% হচ্ছে দিবে অরফানেজকে, আর 88% নিল তারা। Okay. পরে এইটা নিয়ে আন্দোলন হয়েছে, এবং এই আন্দোলনে যিনি নেতা ছিল হারুন, তাকে পরবর্তীতে এই ঢাকা শহরে 3টি খুনের মামলার সাথে দিল। এবং শুধু ওইটা দিল না, তার আগে তার কাছ থেকে চাঁদাবাজি করতে এসে সেনাবাহিনীর সহযোগিতায় সেখানে চাঁদাবাজদেরও ধরা হলো। তার ভিতরে একজন র্যাবের সদস্য ছিল, একজন মুরখান লিটন ভাই, আমরা সেনাবাহিনীর সদস্য নিশ্চয়ই ছিল। আলোচনায় ফিরবো। আমি একটু সংক্ষেপে আচ্ছা, আমি বিরতির পরে এসে হাবিবুর রহমান হাবিব ভাইয়ের কাছে প্রশ্নটা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি আলোচনা করছিলাম আজকে দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা, প্রধানমন্ত্রীর এই বিষয়টি নিয়ে, এবং আমাদের অতিথিরা তো আছেন। আমি শুরুতে হাবিবুর রহমান হাবিব আপনার কাছে চলে যেতে চাই। প্রথম অংশেই আপনার কাছে একটি প্রশ্ন ছিল, সেটি হলো যে প্রধানমন্ত্রী বা বিএনপির পক্ষ থেকে সরকারে যাওয়ার আগে যে নির্বাচনী ইশতেহারে যে ওয়াদাগুলো করা হয়েছিল, সেগুলো একটি একটি করে বিভিন্নভাবে আমরা দেখছি যে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু নূর খান লিটন একটি বিষয় বলেছেন যে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য কিংবা দলীয় নেতাকর্মীদেরকে নিয়োগ দেয়া বা তাদেরকে ঘিরেই এক ধরনের বলয় তৈরি করা বা বিভিন্ন জায়গায় দলীয়করণের চেষ্টা চলছে। এই অভিযোগগুলো কিন্তু অনেকেই করছেন। আপনি কি বলবেন এই অভিযোগগুলোর প্রেক্ষিতে? এখানে নিয়োগ বাণিজ্যের যে ব্যাপারটা আসে, সেটি হলো যে দীর্ঘদিনের যে একটা চলে আসছে রীতি, দিয়ে হুট করে আপনি এখান থেকে সরে আসতে পারবেন না। আর দলীয় লোকজনকে যদি বলেন, তাহলে সিটি কর্পোরেশনে আপনি প্রশাসক নিয়োগ করেছে, আগে যারা ছিল সরকারি যারা কর্মকর্তা, তাদের কাজকর্মগুলি যখন মূল্যায়ন করেন, তখন দেখবেন যে তার চেয়ে বেটার করবে কিন্তু এরা। এখন সিটি কর্পোরেশনে যদি এখন আব্দুল সালামকে না দিয়ে জামাত ইসলামের একজনকে দেয়, তাহলে কি কাজ হবে? বা আওয়ামী লীগের একজনকে দিয়ে কাজ হবে? কেন হবে না? হবে না। তো জামাতেরা করবে না, জামাতে বেকার ধরার চেষ্টা করবে। আজকে জামাতের যে কথা, আজকে যারা যে বক্তব্য দিয়েছে, কঠিন বার্তা দিয়েছে, বিএনপির বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করেছে। একদিকে তাই যখন ফ্যামিলি কার্ড দিচ্ছেন চাঁদপুরে গিয়ে, আরেকদিকে ওনারা রাজশাহীতে গিয়ে ওনারা হুঙ্কার দিচ্ছেন বিএনপিকে, যে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিরোধী দল তো বিদ্রোহ করবে, বিক্ষোভ করবে, এটাই তো স্বাভাবিক। তাদের কাছে তো একটা জিনিস, আওয়ামী লীগ বলতে না অনেক অনেক উন্নয়ন, একটু গণতন্ত্র। এদের কাছে গণতন্ত্র নাই, এদের কাছে দেশের মানুষের সমস্যার কথা নাই, কৃষকের সমস্যার কথা, কোনো কথাই বল না। ঘুরে ঘুরে বেস্টের টিকিট দিতে আগে, আর এখন ঘুরে ঘুরে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন, এইটা নিয়ে তার পড়ে আছে। আমি যদি প্রশ্ন করি, জুলাই সনদের সাথে 100% প্রতারণা করেছে কে? জামাত। তাকে 5% ছিল নারী সদস্যদের নমিনেশন দেওয়া। বিএনপি সব দিতে 3.5% দিয়েছে, একটাও দেয় না। 100% প্রতারণা করেছে। তারপরে সংসদে বিরোধী দল যারা, তারা ডেপুটি স্পিকার দেবে, বিএনপির পক্ষে তো অফার করেছে, এখানে 100% প্রতারণা করেছে, এখান থেকে তারা বেরিয়ে গেছে। এখন তারা গণভোটের কথা বললাম, পরিষ্কার ডাটা দিয়ে বলতে চাই, এই গণভোট ধরেন 68% হ্যাঁ, এই 68% ভিতরে 51% তো বিএনপির। বিএনপি নেতা জনাব তারেক রহমান বলেছেন, একটা করে হ্যাঁ ভোট, একটা করে ধানসিঁড়ি ভোট। 51% আমরা ভোট পেয়েছি, 51% ধরেন। আর যে বাদ বাকি যেটা থাকলো, জামাতের ভোট কত? 7% ছিল। এই যে ভোটগুলি না ভোট, আমার বিশ্বাস এই আন্দোলনে যারা ছিল, বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, তারা কেউ না ভোট দেয়নি। এই না ভোট দিয়েছে ওই আওয়ামী লীগের থেকে যারা ভোট দিতে এসেছে, তারা একটাকে না ভোট দিয়েছে, একটাকে দাঁড়িপাল্লা ভোট দিয়েছে। এখন তারা এখন বলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তাদের লাভ কি? লাভ হলো যে বিএনপি যেন 1 না পায়, আচ্ছা, সেটা। আর এটাও হতো না যদি বিএনপির 74 জন বিদ্রোহী প্রার্থী না থাকতো। অনেকে বিদ্রোহী প্রার্থী না থেকেও তারা এখন বিএনপিকে হারানোর জন্য টাকা পয়সা আমাদের কাছ থেকে যদি না করতো। কিন্তু অনেকে তো বলে যে বিএনপি ক্ষমতায় থাকলেই আওয়ামী লীগের সুবিধা। হ্যাঁ, বিএনপি ক্ষমতায় থাকলেই আওয়ামী লীগের সুবিধা। বিএনপি ক্ষমতা হলে আওয়ামী লীগ 1 আওয়ামী লীগ পাক, বিএনপির কমিটিতে আওয়ামী লীগের লোকজন এসে যুক্ত হচ্ছে। বিএনপির কমিটিতে আওয়ামী লীগের লোকজন যুক্ত দিয়েছে। জামাত তো ওপেন ডিক্লেয়ার ছিল, আসেন আপনারা জামাতে আসেন। সেটা তো বিএনপিও দিয়েছে, নির্বাচনের আগে তো সেটা বিএনপিও দিয়েছে। বিএনপি ওইভাবে দেয়, দু এক জায়গাতে ক্ষেত্রে, কিন্তু দলীয় ভাবে জামাতের সিদ্ধান্তই ছিল
আসো আসো সবাই আসো, দলে দলে আসো। জামাত, এনসিপি, এবং বিএনপি তারা সকলেই দিয়েছে আওয়ামী লীগকে যে তারা ওইভাবে দেন, আমি তো দেন। আমার ওখানে তারা বলি, আমাকে তো অন্য যুক্ত জায়গায় আমি হতে যাবো না। পারে। আমি তো এবং অন্য জায়গায় যাবো না। হাবিব ভাই, আমি আমার জায়গায় আমি যাবো। নতুন যে কমিটিগুলো গঠন হয়েছে সে কমিটিগুলোতে আওয়ামী লীগের লোকজনকে বিভিন্ন পদ পদবি দিয়ে ঢুকানো হচ্ছে, এরকম খুবই কম, রেয়ার দু একটা হতে পারে। থাকার কথা, বিএনপির লোকের অভাব পড়ছে, বিএনপির প্রচুর লোক আছে, বিএনপিতে প্রচুর লোক আছে, অন্য দল দেবো কেন আমি। এবং জামাত যেটা, আমার ওখানে যেমন আওয়ামী লীগ, কিছু আওয়ামী লীগ বাদে ম্যাক্সিমাম দলীয় সিদ্ধান্ত, তাদের দলীয় সিদ্ধান্ত যে ধানসিংহকে হারাতে হবে, হাবিবুর হাবিবকে হারাতে হবে। ওখানে আমাদের যিনি জামাত ইসলাম, যিনি ভোট চুরি চামারি করে 2 নম্বরই করে প্রেজারিং অফিসার, পোলিং অফিসার, প্রেজারিং অফিসার সব তার ইউনিয়নের মতো করে মনোনয়ন দিয়ে তারা জিতেছে। সেখানে আওয়ামী লীগের সেক্রেটারি পৌরসভার ইসাম আলতা, সেখানে মেয়র সরাসরি সে তার দল বল এইভাবে সে নির্বাচন করেছে, ব্যান্ড স্ক্রিন, সে তার ভাইরার পক্ষে আপন ভাইরা। এবং আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন যিনি, তার ছেলে সেই স্কাইপে, সেই মির্জা গালিব লন্ডন থেকে ওপেন স্কাইপে যে কোনো মূল্যে হাবিবুর হাবিবকে হারাতে হবে, ধানসিংহকে হারাতে হবে। তার আরেক ছেলে একদম ফেসবুকে গিয়ে বলেছে এইভাবে করে জামাতে ভোট পাবে কোথায়, কেন ভোট পাবে ওরা, কেন ভোট পাবে বলেন তো? ওরা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বিরোধিতা করছে। এর সাথে বিরোধী আন্দোলন 9 বছরে একজন লোক তাদের মারা যায়, একজন না। আমি তো বছরের বড় হাসপাতালে থেকেছি। কিন্তু এখন এবং ঠিক তারপরে এই যে বর্তমানে আসি, বিগত বর্তমানে আন্দোলনের হাবিব সময় ভাই, ওদের কোনো একটা লোক মারা গেছে? এই যে দলীয়করণের কথা বলা হচ্ছে, প্রশাসনকে দলীয়করণের কথা বলা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্র পেশাজীবী সংগঠনগুলোকে দলীয়করণের কথা বলা হচ্ছে, অভিযোগ আছে। প্রশাসনের দলীয়করণের ব্যাপারে আমি বলি, প্রশাসন দলীয়করণ ইচ্ছা করলেও পারবে না, কারণ এই দীর্ঘ 15.5 বছরে যে নিয়োগ হয়ে গেছে, এই নিয়োগ তো ভিন্ন না। এই নিয়োগ আওয়ামী লীগের নিয়োগগুলো হলো বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন, এইগুলি তো অল্প কিছু, সব প্রশাসনের ভিতরে ব্যাপক এসপিডিসি আপনার এত পালন করতে বিএনপি এত আছে নাকি? ওগুলি আছে। এখন ধরেন যে একটা নিয়ে বিতর্ক যেটা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় বড় শিক্ষিত মানুষগুলি ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দেশে কোথায় নিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে। সেখান থেকে একটা এই লোক অত বড় ব্যবসায়ী না, সবল ব্যবসায়ী না, বা ঋণ খেলাপি যায় না, তাও না। তারপরেও একটা পরীক্ষা, ঠিক আছে ও তো জানে এখন এই দেশে শিল্প প্রতিষ্ঠান কেন মার খায়। আপনার লোন নিতে গেলে 10% টাকা দিতে হবে। হাবিব ভাই, আপনি কিভাবে সেই ধন্যবাদ হাবিব ভাই, আর সময় দিতে পারছি না আমি, একদম 30 সেকেন্ড আর সময় আর দিতে পারছি না আমি। আমার নূর খান ভাইয়ের সাথে আমি টক শো সেখানে ধরে নিয়ে গেল, বলেন না আবুল কালাম আজাদ আমাকে বললো যে আপনার টক শোতে কম কথা বলেন, প্রধানমন্ত্রী আপনার টক শো ফলো করেন। তারপরে আমার অনুষ্ঠান শেষের দিকে যখন বললাম আমি গল্প কবিতা, যে আগে আমরা শুনতাম কবিতা শোনাতো মুরব্বীরা, শিক্ষকেরা, ভালো হয়েছিল। এই বলার পরে আমি বললাম এখন মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, নেতা নেতা বলে সকালে উঠে আমরা মনে মনে বলি সারাদিন আমার জন্য মিথ্যা কথা বলে দেশ পুনর্গঠন হোক আমাদের প্রতিজ্ঞা। আপনি একটা পরামর্শ দিয়ে যান একটু সরকারকে 30 সেকেন্ডের মধ্যে। একটা জিনিস হচ্ছে যে গণতন্ত্রের পথে যদি সরকার পরিচালনা করেন তাহলে জবাবদিহিতার জায়গাটাকে স্পষ্ট করতে হবে, স্বচ্ছতার সাথে কাজ করতে হবে এবং অন্যের মতকে সম্মান জানাতে হবে, এর কোনো বিকল্প নেই। আর দলীয় যে বৃত্ত তৈরি করার চেষ্টা হয়, বলয়, সেই বলয় না তৈরি করা, কারণ মানুষের উপর নির্ভরতাটা খুব জরুরি। যেমন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী একটা ভালো কথা বলেছেন, তিনি তার দলের কাছে সরকার সাহায্য চেয়েছেন, তার মানে উনি সরকার এবং দলকে আলাদা করে দেখেন বলেই তো এই কথাটা বলেছেন। অসংখ্য ধন্যবাদ। এই ধরনের বক্তব্যের সাথে যেভাবে কাজটা সাজানো উচিত সেটা করা উচিত, টিমটা তৈরি করা উচিত ওনার, যে টিমের বিরুদ্ধে কোনো অভিযোগ বিগত দিনে ছিল না, পরীক্ষিত, তাদেরকে নিয়ে। নূর খান লিটন, অসংখ্য ধন্যবাদ। সোহরাব হোসেন 30 সেকেন্ড। এই যে সবকিছু আমরাও কিন্তু কথাবার্তায় বলি যে সবকিছু প্রধানমন্ত্রী সাজাবেন, প্রধানমন্ত্রী করবেন, এটাই আমি মনে করি গণতন্ত্র বিরোধী। দলের সম্মিলিত উদ্যোগ থাকবে, সম্মিলিত সিদ্ধান্ত থাকবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না বা সংসদ নেতা চাপিয়ে দেবেন না, জবাবদিহিতা থাকবে দলের মধ্যেই। জবাবদিহি শুধু নয়, এটি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সবকিছু হতে হবে। দলীয় কাঠামো, সরকারের কাঠামো, নিয়োগ,
সবকিছু দলের ভিতর গণতন্ত্র, দলের ভিতর গণতন্ত্র, দলের বাইরে যেটি লিটন ভাই একটা বলেছে যে বিরোধী দলকে সম্মান দেওয়া। অসংখ্য ধন্যবাদ সৌরভ হাসান, নূর খান লিটন, হাবিবুর রহমান হাবিব, তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই দেশ সাম্প্রতিক। ধন্যবাদ সবাইকে।